প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চঞ্চল মণ্ডল, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি বিএল কলেজ, খুলনা। তোমাদের অনার্স প্রথম বর্ষের বলবিদ্যা অংশ থেকে আমি আলোচনা করব। যে অধ্যায় আলোচনা করব সেই অধ্যায় হচ্ছে নবম। অধ্যায়ের নাম ঘূর্ণন স্মৃতিবিদ্যা। আমরা পূর্বে একটা ক্লাস নিয়েছি, তো এটা হবে আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা সিলেবাস সম্পর্কে তোমাদের একটু বলেছি, তারপরে আবার একটু ধারণা দিচ্ছি। দেখো, প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের ভেক্টর অ্যালজেব্রা। তোমরা ভেক্টর সম্পর্কে জানো, সেই ভেক্টর বীজগণিত প্রথম অধ্যায়। দ্বিতীয়টা হচ্ছে কনসেপ্ট অফ মেজারমেন্ট, অর্থাৎ পরিমাপের ধারণা। 3 নম্বর পার্টিকেল মোশন ইন ওয়ান ডাইমেনশন, একমাত্রিক ক্ষেত্রে কণার গতি। 4 নম্বর পার্টিকেল মোশন ইন 2 and 3 ডাইমেনশন, দ্বি এবং ত্রিমাত্রিক ক্ষেত্রে কণার গতি। 5 নম্বর হচ্ছে ফোর্স অ্যান্ড মোশন, বল এবং গতি। 6 নম্বর ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, কাজ, শক্তি এবং ক্ষমতা। 7 নম্বর হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলস, অর্থাৎ কণাসমূহের ব্যবস্থা, কণা ব্যবস্থা, সিস্টেম অফ পার্টিকেলস। 8 নম্বর পলিউশন অফ বডিজ, বস্তুসমূহের সংঘর্ষ। 9 নম্বর রোটেশনাল কাইনেমেটিক্স, ঘূর্ণন স্মৃতিবিদ্যা। আর 10 নম্বর রোটেশনাল ডাইনামিক্স, ঘূর্ণন গতিবিদ্যা। তো আমরা এই 9 নম্বর অধ্যায় রোটেশনাল কাইনেমেটিক্স এইটা সম্পর্কে আমরা আলোচনা করব। এই ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো ধারণা পাবো, বলবিদ্যা ও স্মৃতিবিদ্যা বা বিশুদ্ধ গতিবিজ্ঞান সম্পর্কে আমরা ধারণা লাভ করব। বিভিন্ন প্রকার চলন ও ঘূর্ণন গতি সম্পর্কে আমরা আলোচনা করব। রৈখিক ও কৌণিক সরণ কি এটা আমরা জানবো। রৈখিক এবং কৌণিক সরণের মধ্যে সম্পর্ক, এইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং গাণিতিক সমস্যা, এগুলো আমরা দেখব। বলবিদ্যা এবং গতিবিদ্যা। বলবিদ্যার যে আমরা বলবিদ্যা সম্পর্কে আলোচনা করব। বলবিদ্যা হচ্ছে পদার্থবিজ্ঞানের যে শাখায়, আমাদের মূল নামটাই হচ্ছে বলবিজ্ঞান, এই পেপারটার নাম। পদার্থবিজ্ঞানের যে শাখায় পদার্থের উপরে বলের ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলবিদ্যা বলে। পদার্থের উপরে বল কিভাবে প্রযুক্ত হবে বা তার ক্রিয়া কি, সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর একটা শাখা হচ্ছে গতিবিদ্যা। বলবিদ্যার যে শাখায় গতিশীল বস্তুর উপরে বলের ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় তাকে গতিবিদ্যা বলে। তো বলবিদ্যা আমরা সাধারণত দুইটা অংশ পাই বলবিদ্যার। একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স আর একটা কোয়ান্টাম মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্স হচ্ছে আমরা বৃহৎ বস্তু সম্পর্কে, বৃহৎ জগৎ সম্পর্কে, বা নিউটনিয়ান বলবিদ্যা বলা হয়, যেটা বৃহৎ জগৎ সম্পর্কে আলোচনা করা হয়, সেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। এবং আরেকটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্সটা হচ্ছে ক্ষুদ্র জগৎ, আমাদের মৌলিক কণা, যেরকম সেই মৌলিক কণা বা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তার উপরে যে বলের ক্রিয়া, বিভিন্ন ধরনের ক্রিয়া, সেগুলো নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। তো আর একটা শাখা হচ্ছে গতিবিদ্যা। বলবিদ্যার যে শাখায় গতিশীল বস্তুর উপরে বলের ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় তাকে গতিবিদ্যা বলে। গতিশীল বস্তুর উপরে বল প্রয়োগ করলে কি হয় বা কিভাবে কাজ করে, সেটি যে শাখায় আলোচনা করা হয় তা হচ্ছে গতিবিদ্যা। আরেকটা হচ্ছে স্মৃতিবিদ্যা, এটা আমাদের মূল আলোচনা। স্মৃতিবিদ্যা গতিবিদ্যার যে শাখায় শুধু গতির প্রকৃতি সম্পর্কে আলোচনা করা হয় কিন্তু গতির কারণ অনুসন্ধান করা হয় না, তাকে স্মৃতিবিদ্যা বলে। অর্থাৎ এই স্মৃতিবিদ্যায় গতির প্রকৃতি নিয়ে আলোচনা করবে, কিন্তু কি কারণে যে গতির সৃষ্টি হলো সেই কারণ অনুসন্ধান করা হয় না বা কারণ সম্পর্কে জানানো হয় না, এটা হচ্ছে স্মৃতিবিদ্যা। এটা আমরা আলোচনা করব। এরপরে আমরা আসি চলন গতি। যদি কোনো বস্তু এমন ভাবে চলতে থাকে যে তার প্রতিটি কণার একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই বস্তুর গতিকে আমরা চলন গতি বলবো। যে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করবে, যেমন আমরা কি বলতে পারি, যে এটা একটা বাস যদি চলে তাহলে সে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করবে, তাহলে এটা হচ্ছে একটা চলন গতি, সামনের দিকে সে অগ্রসর হচ্ছে। এই চলন গতিটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সরল চলন গতি। সরল চলন গতি অর্থাৎ সোজা পথে চলবে। আর বক্র চলন গতি, যদি বক্র পথে বা আঁকা বাঁকা পথে চলে তাহলে সেই গতিটাকে আমরা বলবো বক্র চলন গতি। দেখো, এখানে একটা সরল চলন গতির চিত্র দেওয়া আছে, যে একটা বস্তু, এই যে এক্স একটা বস্তু, এই বস্তুটা এই দিকে চলছে, তাহলে সে কিছু সময় পরে সে এই অবস্থানে আসবে, আরো কিছু সময় পরে এই অবস্থানে আসবে। তার প্রত্যেকটি কণা একই দিকে সমান দূরত্ব সমানভাবে চলছে সোজা পথে।
তাহলে এই ধরনের গতি হবে সরল চলন গতি। তাহলে সরল চলন গতির সংজ্ঞাটা কি হবে? সরল পথে চলমান কোনো বস্তুর প্রতিটি কণা যদি একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে সরল পথে চলবে এবং প্রত্যেকটা কণায় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করবে, তবে সেই গতিকে চলন গতি। চলন মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি। তাহলে মুক্তভাবে যদি উপর থেকে কোনো একটা বস্তু পড়ে, তাহলে প্রত্যেকটা কণা সমান সময় সমান দূরত্ব সে অতিক্রম করবে। অথবা একটা বাস যদি সোজা পথে চলে বা একটা রেলগাড়ি যদি সোজা পথে চলে, তাহলে সেই গতিটা হবে তার সরল চলন গতি। তার মানে যে কোনো বস্তু যদি সরল পথে চলে, তাহলে তার গতিটাকে বলবো আমরা সরল চলন গতি। এখানে দেখো একটা গতি দেওয়া আছে বক্র চলন গতি। এটা হচ্ছে বক্র চলন গতি। একটা বস্তু সে বাঁকা পথে ঘুরে ঘুরে এই অবস্থানে আসছে, তাহলে এই যে গতিটা হবে, এই গতিটা হবে বক্র চলন গতি। যেমন যদি বলি একটি বাঁকা রাস্তায় একটা বাস চলমান আছে, তাহলে তার গতি, অথবা একটা ট্রেন লাইন বাঁকা অবস্থায় গিয়েছে, তাহলে তার গতিটাকেও আমরা বক্র চলন গতি বলতে পারি। তাহলে বক্র চলন গতির আমাদের সংজ্ঞাটা কি বলতে পারি আমরা? যে চলমান কোনো বস্তুর প্রতিটি কণা যদি একই দিকে সমপরিমাণ দূরত্ব অতিক্রম করে বক্র পথে চলে, তবে সেই গতিকে বক্র চলন গতি বলে। তাহলে প্রত্যেকটা কণা বক্র পথে অর্থাৎ বাঁকা পথে চলবে। যদি বাঁকা পথে চলে, এই যে এই বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করে এই বক্র পথে আবার এই অবস্থানে আসছে, তাহলে এরকম যে গতিটা, যেমন বলা হচ্ছে বক্র পথে চলন্ত গাড়ির গতি। তাহলে চলন্ত গাড়ি যে কোনো গাড়ি হতে পারে, বাস, ট্রাক বা যে কোনো কিছু হতে পারে, অথবা একটা বাঁকা পথে ট্রেনের গতি। তাহলে সে ট্রেন যদি সরল পথে না চলে, তাহলে তার গতিটা হবে বাঁকা গতি। কিন্তু সে রেল লাইন এর ভিতরেই থাকবে, কিন্তু তার রেল লাইনটা যদি বাঁকা হয়, তাহলে সে বক্র চলন গতি হবে। এবং বাঁকা পথে যদি কোনো বাস, ট্রাক এগুলো চলে, তাহলে সেই ধরনের গতিকে আমরা বক্র চলন গতি বলতে পারি। এরপরে আমরা রোটেশনাল মোশন অর্থাৎ ঘূর্ণন গতি। আমরা সবাই জানি যে ফ্যান ঘোরে, তাহলে ফ্যানের গতিটা একটা ঘূর্ণন গতি। যে বস্তু ঘুরবে তাকে বলবো আমরা ঘূর্ণন গতি। এর সংজ্ঞাটা হচ্ছে কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে আবর্তন করে, তবে তার গতিকে ঘূর্ণন গতি বলে। কোনো বস্তু যদি বৃত্তাকার পথে, যেমন আমরা যদি বললাম যে ফ্যানের গতি, ফ্যানটা তার অক্ষকে কেন্দ্র করে, অর্থাৎ যেখানে ঝুলানো বিন্দু, সেই ঝুলানো বিন্দুকে কেন্দ্র করে যদি সে বৃত্তাকার পথে আবর্তন করে, অর্থাৎ সুইচ যদি আমরা অন করি, তাহলে সে বৃত্তাকার পথে যে আবর্তন করবে নির্দিষ্ট একটা অক্ষকে কেন্দ্র করে। বিন্দু বা অক্ষ, আমরা যে বিন্দুতে ঝুলানো আছে সেই বিন্দুটাকে আমরা ঝুলানো বিন্দু বা অক্ষ বলে থাকি। সেই বিন্দুকে কেন্দ্র করে সে প্রতিনিয়ত ঘুরছে, তাহলে এই ধরনের গতিকে আমরা ঘূর্ণন গতি বলতে পারি। তাহলে ঘূর্ণন গতির উদাহরণ হচ্ছে বৈদ্যুতিক পাখার গতি। আমরা যেটা ফ্যান বললাম সেটা হচ্ছে বৈদ্যুতিক পাখার গতি। এরকম গতিটাকে আমরা ঘূর্ণন গতি বলবো। এরপরে হচ্ছে জটিল গতি। জটিল গতিটা কি? কোনো বস্তু একই সাথে চলন এবং ঘূর্ণন গতি বিদ্যমান থাকলে তাকে চলন গতি, চলন ঘূর্ণন বা জটিল গতি বলে। অর্থাৎ একসাথে চলবে এবং ঘুরবে। যেমন সাইকেলের চাকা, সাইকেলের চাকা ঘুরছে এবং চলছে, অথবা যে কোনো একটা গাড়ির চাকা ঘুরবে এবং চলবে। তাহলে দুইটা গতি একত্রে যদি তার বিদ্যমান থাকে, তাহলে এই ধরনের গতিকে আমরা জটিল গতি বলবো, বা চলন ঘূর্ণন গতি। একসাথে চলবে এবং ঘুরতে থাকবে। যেমন সাইকেলের চাকার গতি। তাহলে যে কোনো ধরনের যে কোনো যদি একটা গাড়ি চলমান অবস্থায় থাকে, তাহলে তার চাকার গতিকে আমরা চলন ঘূর্ণন গতি বা জটিল গতি বলতে পারি। একটা ফ্যান কিন্তু শুধু ঘোরে, সে চলে না। তারপরে একটা সাইকেলের চাকা, সে চলবে এবং ঘুরবে, একই সাথে ঘুরবে, জন্য এই ধরনের গতিটাকে আমরা জটিল গতি বলবো। এখানে একটা আমরা ঘূর্ণন গতির দেখানো আছে যে একটা বস্তু একটা বৃত্তকে কেন্দ্র করে বৃত্তের পরিধি বরাবর ঘুরছে। যদি তাহলে ঘুরে, তাহলে এর যে সরণ হবে, এর কেন্দ্র বরাবর যে সরণ হবে, সেটাকে বলবো আমরা কৌণিক সরণ। আমরা রৈখিক সরণ জানি যে সোজা পথে চললে যে সরণটা হয় সেটা হচ্ছে রৈখিক সরণ। আর যদি বক্র পথে বা বৃত্তাকার পথে যদি কোনো বস্তু চলে, তাহলে তার গতিটাকে বলবো আমরা তার যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে আমাদের কৌণিক সরণ। তাহলে এখানে বলা আছে ঘূর্ণনরত কোনো বস্তু ঘূর্ণনের সময় যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে কৌণিক সরণ বলে। তাহলে ঘূর্ণনরত কোনো বস্তু, আমরা মনে করি যে ও বিন্দুকে কেন্দ্র করে একটি বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে যে কোনো একটা সময় সে এ অবস্থানে আছে, এ থেকে পি অবস্থানে গেল, পি থেকে কিউ অবস্থানে, কিউ অবস্থান থেকে আর অবস্থানে, এভাবে সে পর্যায়ক্রমে ঘুরছে।
তাহলে এই ঘোরার সময় যে কৌণিক দূরত্ব অর্থাৎ কেন্দ্রে যে দূরত্ব অতিক্রম করে এ থেকে পি অবস্থানে গেলে সে θ1 দূরত্ব অতিক্রম করবে, এ থেকে কিউ অবস্থানে গেলে সে θ2 দূরত্ব অতিক্রম করবে, এ থেকে যদি সে আর অবস্থানে যায় তাহলে সে θ3 দূরত্ব অতিক্রম করবে। এই θ1 θ2 θ3 এইটা হচ্ছে তার কৌণিক সরণ। অর্থাৎ সে কেন্দ্রে যে সরণটা হয়েছে বৃত্তাকার পথে ঘোরার ফলে সেই সরণটাকে বলবো আমরা কৌণিক সরণ। এই কৌণিক সরণের একক আমরা রেডিয়ান হিসেবে আমরা মেপে থাকি রেডিয়ানে। রেডিয়ানটা কি সেটা আমাদের জানতে হবে যে এক রেডিয়ান কি। এক রেডিয়ান হচ্ছে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে। কোনো একটা বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ। তাহলে এখানে একটা বৃত্ত আছে, বৃত্তের এই যে ব্যাসার্ধ ও আর অথবা ও কিউ ও পি এগুলো আমরা ব্যাসার্ধ বলি। তাহলে এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য যদি আমরা এখানে নেই, যে ও থেকে আর পর্যন্ত যে দূরত্ব, আর থেকে ধরে নিলাম আমরা পি পর্যন্ত সেই একই দূরত্ব। তাহলে যদি এই পি থেকে আচ্ছা আমরা যদি বলি এ থেকে কিউ পর্যন্ত একই দূরত্ব, তাহলে এই কোণটা হচ্ছে θ2 কোণ। তাহলে এই θ2টা হবে হচ্ছে 1 রেডিয়ান। অর্থাৎ যদি ও এ এই ব্যাসার্ধটা এবং এ কিউ এই ব্যাসার্ধ এইটা যদি সমান হয়, এই দূরত্ব ও থেকে এ পর্যন্ত দূরত্ব এবং এ থেকে কিউ পর্যন্ত দূরত্বটা যদি সমান হয়, অর্থাৎ এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য যদি একটা বৃত্তের চাপ অতিক্রম করে, সেই চাপটা ধরে নিলাম এ কিউ, তাহলে এই এ কিউ সমান θ2। তাহলে এই θ2টাকে বলবো আমরা 1 রেডিয়ান। এই যে দূরত্বটুকু অতিক্রম করছে, এই কৌণিক সরণ যেটা হয়েছে, এই কৌণিক সরণটা হবে 1 রেডিয়ান। আমরা জানি, আমরা কি জানি, থেটা সমান চাপ বাই ব্যাসার্ধ, অর্থাৎ আমরা জানি কোণ সমান সমান চাপ বাই ব্যাসার্ধ। আমরা যে কোনো বস্তুর ঘূর্ণায়নরত কোনো বস্তু থাকলে তার কোণ বের করার আমাদের সূত্র কি, কোণ হচ্ছে চাপ বাই ব্যাসার্ধের একটা অনুপাত। তাহলে কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। তাহলে চাপ, বৃত্তের চাপ কত, এখানে আমরা যদি ধরে নেই এ থেকে কিউ পর্যন্ত সে দূরত্ব গেছে, তাহলে বৃত্তের চাপ হবে কতটুকু, না টোটাল যে দূরত্ব যদি অতিক্রম করে এ থেকে ঘুরে আবার এ পর্যন্ত আসবে, তাহলে সে 2 পাই আর পথ অতিক্রম করবে। একটা বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, সেটি হচ্ছে তার এই বৃত্তের চাপ 2 পাই আর, এবং এই বৃত্তের ব্যাসার্ধকে আমরা ধরে নিলাম হচ্ছে আর। তাহলে এখানে আর আর কাটা যায়, থাকে 2 পাই রেডিয়ান। তাহলে বৃত্তের কেন্দ্রে কত রেডিয়ান কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্রে 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে। আমরা জানি যে আমরা যদি এখানে একটা টান দেই, তাহলে এই অংশটা হচ্ছে পাই এবং এই অংশটা হচ্ছে আর একটা পাই। তাহলে পাই এবং এই একটা পাই এবং এই একটা পাই, তাহলে 2টা পাই। একটা বৃত্তের কেন্দ্রে 2 পাই কোণ আছে, তাহলে এই 2 পাইটা হচ্ছে তার রেডিয়ান এককে। তাহলে 2 পাই রেডিয়ান সমান কত ডিগ্রি, যেহেতু সে পুরো বৃত্তটা একবার ঘুরে গেছে, এ থেকে ঘুরে আবার এ পর্যন্ত আসছে, তাহলে পুরো অংশটা সে 360 ডিগ্রি কোণ অতিক্রম করছে। তাহলে 2 পাই রেডিয়ান হচ্ছে 360 ডিগ্রি সমান। তাহলে 2 পাই রেডিয়ান যেহেতু 360 ডিগ্রি সমান, আমরা যদি তাহলে 1 রেডিয়ানের সংজ্ঞা, অর্থাৎ 1 রেডিয়ান বের করতে চাই, তাহলে এই অংশটুকু যদি আমরা ঐকিক নিয়মের মতো করি, তাহলে দেখো যে এখানে আছে 2 পাই রেডিয়ান সমান 360 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত, 360/2 পাই। তাহলে সেখানে এখানে বলা আছে 1 রেডিয়ান সমান 360 ডিগ্রি/2 পাই। তাহলে এই 2 পাই দিয়ে 360 ডিগ্রিকে যদি আমরা ভাগ করি, তাহলে এখানে আসবে 57.29 ডিগ্রি। অর্থাৎ 1 রেডিয়ানে হবে কতটুকু, 57.29 ডিগ্রি, 29 ডিগ্রি। তাহলে আমরা জানলাম যে রেডিয়ান এবং ডিগ্রির ভিতরে একটা সম্পর্ক, এটা হচ্ছে রেডিয়ান এবং ডিগ্রির ভিতরে সম্পর্ক, 1 রেডিয়ান সমান 57.29 ডিগ্রি। এরপরে আমরা আসি রৈখিক এবং কৌণিক সরণের মধ্যে সম্পর্ক। আমরা জানি যে রৈখিক হচ্ছে কি, সোজা পথে যদি যদি কোনো বস্তু যায় তাহলে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে রৈখিক সরণ। আর কৌণিক সরণ হচ্ছে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে কেন্দ্রে যে কৌণিক দূরত্ব অতিক্রম করে সেই কৌণিক দূরত্বটা হচ্ছে কৌণিক সরণ। তাহলে এই দুইটার ভিতরে আমরা একটা সম্পর্ক স্থাপন করব। আমরা কোনো বৃত্তের চাপের দৈর্ঘ্য ধরে নিলাম এস এবং ব্যাসার্ধ হচ্ছে আর। আমরা পূর্বে বৃত্তটাই যদি চিন্তা করি যে তার পুরো যে চাপটা, সেই বৃত্ত চাপটা হচ্ছে এস এবং তার ব্যাসার্ধ আর, তাহলে আমরা কৌণিক সরণ কি লিখতে পারি, আমরা আগেই জানি যে কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, অর্থাৎ থেটা সমান চাপ বাই ব্যাসার্ধ।
তাহলে এখানে চাপ, আমরা চাপের দৈর্ঘ্য ধরে নিয়েছি হচ্ছে এস, পুরো বৃত্তের চাপটাকে এস ধরে নিয়েছি, তাহলে এস লিখলাম এবং ব্যাসার্ধ হচ্ছে আর ধরে নিয়েছি, তাই থিটা সমান এস বাই আর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা যদি এই কোনাকুনি যদি আমরা গুণ করি অর্থাৎ বজ্রগুণ যদি করি, তাহলে এস সমান কি লিখতে পারি, আর থিটা। তাহলে এস সমান আর থিটা। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এস হচ্ছে তার হচ্ছে চাপের দৈর্ঘ্য বা সরণ, এসটা হচ্ছে তার রৈখিক সরণ। এই এসকে বলবো আমরা, যেহেতু বৃত্তের পরিধি বরাবর সে দৈর্ঘ্য অতিক্রম করেছে এস, তাহলে রৈখিক সরণ হচ্ছে এস। তাহলে রৈখিক সরণ হবে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ গুণ তার কৌণিক সরণ, সেটাকে বলবো আমরা কৌণিক সরণ, কারণ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে কৌণিক সরণ। তাহলে রৈখিক সরণ সমান বৃত্তের ব্যাসার্ধ গুণ কৌণিক সরণ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর সবসময় হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বৃত্তের ক্ষেত্রে তার ব্যাসার্ধ হচ্ছে ধ্রুবক। যদি ব্যাসার্ধ ধ্রুবক থাকে তাহলে আমরা বলতে পারি এস সমানুপাতিক থিটা, অর্থাৎ এস যত বাড়বে থিটা তত বাড়বে, এস যদি কমে থিটা তত কমবে। অর্থাৎ আমরা এটা স্বাভাবিকভাবে বলতে পারি যে বৃত্তের পরিধি যত বেশি হবে তার কেন্দ্রের কোণ থিটা হচ্ছে তার সমানুপাতিক হবে, যত দূরত্বটা অতিক্রম করবে তত কোণটাও তত বাড়তে থাকবে, বাড়তে বাড়তে 360 ডিগ্রি সে অতিক্রম করবে। কাজেই আমরা বলতে পারি রৈখিক এবং কৌণিক সরণের মধ্যে সম্পর্ক কি, সমানুপাতিক সম্পর্ক। রৈখিক সরণ সমানুপাতিক কৌণিক সরণ, অর্থাৎ দুইটা সমানুপাতিক সম্পর্ক। এরপরে আমরা একটা গাণিতিক সমস্যা আলোচনা করে আজকে আমরা শেষ করব। কোনো ঘড়ির সেকেন্ডের কাঁটার ব্যাসার্ধ 6.5 মিটার হলে বৃত্তাকার পথে চাপ বরাবর 2 মিটার পথ অতিক্রম করলে কৌণিক সরণ কত হবে। তাহলে একটা বৃত্তাকার সেকেন্ডের কাঁটার একটা ঘড়ি, সেকেন্ডের কাঁটার ব্যাসার্ধ দেওয়া আছে এবং বৃত্তাকার চাপ বরাবর 2 মিটার পথ অতিক্রম করেছে, তাহলে তার কৌণিক সরণ কত। তাহলে এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে আর এর মান, ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু আমরা বৃত্তাকার পথে ঘুরবে তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে আর 6.5 মিটার, এবং এস তাহলে চাপ বরাবর কত পথ অতিক্রম করেছে, 2 মিটার পথ অতিক্রম করেছে, তাহলে সেটা হচ্ছে তার সরণ, এস সমান 2 মিটার। তাহলে আমরা কি জানি, আমরা এইমাত্র যে সম্পর্কটা পড়ে আসলাম রৈখিক এবং কৌণিক সরণের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে এস সমান আর থিটা। তাহলে এখানে আমরা আমাদের বের করতে বলছে কৌণিক সরণ থিটার মান, তাহলে থিটা সমান এস বাই আর। এস এর মান আমরা বসিয়ে দেই, এস এর মান হচ্ছে 2 মিটার আর আর এর মান হচ্ছে 6.5 মিটার, মিটার মিটার কাটা গেল থাকলো, তাহলে 0.31 রেডিয়ান, আর এডি রেড, যেহেতু আমরা জানি যে কৌণিক সরণের একক হচ্ছে রেডিয়ান, তাহলে এই রেডিয়ানকে আমরা সংক্ষেপে রেড বলে থাকি, আর এ ডি। তাহলে আমাদের অতিক্রম কৌণিক সরণ কতটুকু, 0.31 রেডিয়ান। তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা বাসায় থেকো এবং ভালো করে পড়াশোনা করো।